প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো কাজী নজরুল ইসলাম রচিত আমার কৈফিয়ত এই কবিতাটি নিয়ে। দেখো, এই আমার কৈফিয়ত কবিতায় যাওয়ার আগে খুব সহজ ভাষায় আমি তোমাদেরকে দু চারটে কথা বলি। 1899 খ্রিস্টাব্দে 24শে মে অর্থাৎ 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম। কবির পিতা ছিলেন কাজী ফকির আহমদ এবং মাতা বেগম জাহেদা খাতুন। কাজী ফকির আহমেদ তার দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত কাজী এবং তার ষষ্ঠ সন্তান নজরুলের নাম রেখেছিলেন দুঃখু মিয়া। অবশ্য আশৈশব এই দারিদ্র পরবর্তী জীবনে নানা আঘাতে বিপর্যস্ত এই মানুষটির সঙ্গে বেশ মানিয়েছিল নামটি। 12-13 বছর বয়সে লেটো নাচের দলে গান লেখার মাধ্যমেই তার কবি ও শিল্পী জীবনের হাতেখড়ি হয়। 1911 খ্রিস্টাব্দে তিনি বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মাথরুন গ্রামের নবীনচন্দ্র ইনস্টিটিউশনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। 1914 খ্রিস্টাব্দে তিনি পালিয়ে আসেন স্কুল থেকে, যদিও 1915 দেখা যায় সিয়ারসোল রাজ হাই স্কুলে বিনা ব্যয়ে পড়া ও ছাত্রাবাসে থাকার সুযোগ সহ ভর্তি হন। 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে নবগঠিত 49 নম্বর বাঙালি রেজিমেন্টে যোগ দেন। 1920 খ্রিস্টাব্দে তিনি 3 বছরের যে সৈনিক জীবন সেটা শেষ করেন এবং ফিরে আসেন 1921 খ্রিস্টাব্দে মুসলিম ভারত ও নলিনীকান্ত সরকার সম্পাদিত বিজলি পত্রিকায় বিদ্রোহী প্রকাশিত হলে তিনি কবি হিসাবে পরিচিতি লাভ করেন। এই ছিল কাজী নজরুল ইসলামের কবি পরিচিতির খুব সরল একটি পরিচিতি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে পাবে তুমি অগ্নিবীণা, দোলনচাপা, বিষের বাঁশি, ভাঙার গান, ছায়ানট, পুবের হাওয়া, সাম্যবাদী, চিত্তনামা ইত্যাদি। আমরা যে কবিতাটা পাঠ করব কবিতার নাম হচ্ছে আমার কৈফিয়ত। এবার প্রশ্ন, কেন কবিতাটা পাঠ করব? কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা এমআইএলে আধুনিক যে বাংলা কবিতা আছে, আধুনিক বাংলা কবিতার পাঠ হিসাবে এই কবিতাটা তোমাদের সিলেবাসে আছে, যে আমার কৈফিয়ত। এখন এই আমার কৈফিয়ত এই বিষয়টা নিয়ে তোমাদেরকে একটু জানতে হবে। কৈফিয়ত এই শব্দটির অর্থ বা আভিধানিক অর্থ হলো কারণ প্রদর্শন সহ জবাব। নজরুলের সমকালে তার কবিতা এবং ব্যক্তিগত জীবনকে নিয়ে নানা মহল থেকে সমালোচনা বিতর্কের ঝড় উঠেছিল। কোনো কোনো ক্ষেত্রে নজরুলের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যও শোনা গিয়েছিল। নজরুল অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই সব সমালোচনা এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দিয়েছেন আলোচ্য কবিতায়। এবং এই কবিতায় জবাব দিতে গিয়েই তিনি প্রথমত যেটা বলেছেন, তার কবিতার বিরুদ্ধে যে অভিযোগ, সমালোচকদের প্রথম অভিযোগ ছিল কাজী নজরুল ইসলামের যে কবিতা, সেই কবিতা নিয়ে তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল। আর সেই অভিযোগ তুলতে গিয়ে তিনি মূলত তার নিজের যে ভাবনা, সেই ভাবনাটা এখানে তুলে ধরেছেন। কবি বলছেন, বর্তমানের কবি আমি ভাই, কবি বর্তমানের কবি, ভবিষ্যতের নয় নবী। ভবিষ্যতের তিনি কোনো পথ প্রদর্শক নন, অর্থাৎ সমকালীন কবি হিসাবে তিনি নিজেকে মূলত জাহির করেছেন। তিনি ভবিষ্যতের কোনো নবী নয়। নবী অর্থাৎ ঈশ্বর প্রেরিত দূত, মানে পয়গম্বর, যিনি ভবিষ্যৎ ব্যাখ্যা করতে পারেন। শব্দটি আরবি শব্দ নবীহ থেকে নবী শব্দটা এসেছে। কবি বলছেন, কবি ও অকবি যাহা বলো মোরে, তোমরা যারা সমালোচক বন্ধু আছো, তোমরা আমাকে কবি বলো অকবি বলো, মোরে আমাকে মুখ বুঝে তাই সই ছবি, আমি মুখ বুঝেই সব কিছু সহ্য করি। অর্থাৎ কবি বলো বা অকবি বলো, এইটা কিন্তু কবির কাছে কোনো প্রাধান্যতা ছিল না। কবি মুখ বুঝে সব সহ্য করেন। কবি সমসাময়িক কালের কবি। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবিষ্যতে হে। কেউ কেউ বলেন, কোনো কোনো সমালোচক তিনি বলেছেন যে, কোনো সমালোচক তারা বলছেন যে ঠাঁই পাবে কবি ভবিষ্যতে হে। ভবিষ্যতে কবি কাজী নজরুল
ভবির সাথে ঠাঁই পাবে। ভবি শব্দের অর্থ হলো একগুঁয়ে, নাছরবন্দি, জেদি। এখানে ভবির সাথে বলতে ভবিষ্যতে নগণ্য কবি হিসাবে বিস্তৃত হওয়া বা ভুলে যাওয়াকেই বোঝানো হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে কবি কিন্তু অতি তুচ্ছতায় পরিণত হবে। তারপরে জোরালো অভিযোগ, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী। যেমন বেরোয়, নির্গত হয়, প্রকাশিত হয় রবির হাতে, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে, অর্থাৎ কাজী নজরুলের রচনায় রবীন্দ্র সাহিত্য সুলভ যে ভাবের গভীরতা বা চিরন্তনতা ছিল না। তাই সমালোচকদের অভিযোগ, যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী। কই কবি, তোমার কবিতাই তো নেই। আসলে দেখো, তোমরা কিন্তু ছোটোবেলা থেকে, মানে যখন একদম ছোট ছিলে তখন থেকে একটা জিনিস তোমরা শিখে আসছো যে কাজী নজরুল ইসলাম তিনি কি, তিনি বিদ্রোহী কবি। তার কবিতায় বিদ্রোহের সুর আছে, আর সেই বিদ্রোহের সুর তিনি বলছেন, বিদ্রোহের সুর ব্যক্ত করতে গিয়ে তিনি তার কবিতাকে প্রকাশ করেছেন। সমকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় যে শাশ্বত বাণী ছিল, সেই শাশ্বত বাণী তার কবিতায় নেই, চিরন্তন বাণী তার কবিতায় নেই। তাই বলছেন, দোষীছে সবাই আমি শুধু গাই প্রভাতে, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। সবাই আমাকে দোষ দিচ্ছে, কিন্তু প্রভাতের ভৈরবী সঙ্গীতের একটি রাগিনী বিশেষ। সূর্যোদয়কালে বা সকালে সাধারণত এই রাগিনী গাওয়া হয়। অর্থাৎ নিশ্চিন্তে কবিতা লিখছেন। প্রথম যে অনুচ্ছেদ, এই অংশে দেখো, এখানে কবির কবিতায় শাশ্বত বাণীর অভাব, এই অভিযোগটাই করা হয়েছে। দ্বিতীয় অংশে দেখো, কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে। কবির যে সমস্ত বন্ধু আছেন, কবির বন্ধুরা যে, বা কবি বন্ধু মানে অন্যান্য কবি যে বন্ধু, কবি তাদেরকে সমালোচক বলছেন না, কবি তাদেরকে বন্ধু বলছেন। অন্যান্য কবি বন্ধুরা কি করছেন না, অন্যান্য কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে। অর্থাৎ অন্যান্য যে কবি বন্ধু, তারা কবির কবিতা বুঝতে না পেরে দীর্ঘশ্বাস ফেলছেন। বলে কেজক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁচ ঠেলে। অর্থাৎ রাজনীতিতে জড়িয়ে পড়ে কবি অকেজো হয়ে পড়েছেন। কাজের মানুষটা কেজক্রমে হচ্ছে অকেজো, কাজের মানুষটা ক্রমে ক্রমে অকেজো হয়েছেন। আবার কেউ বলছেন পড়াশোনা না করায় তিনি উচ্ছন্নে যাচ্ছেন, তার লেখার মান নষ্ট হচ্ছে। বলছেন পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। আবার কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। দেখো, বউ তো আর গিলতে পারবে না। অর্থাৎ তোমার যদি দেখা যায় কেউ এসে বললো ওর বউ ওকে গিলে ফেলেছে, এটা তো সম্ভব না। তাহলে বউয়ে গিলে ফেলেছে গোটা বলতে অর্থাৎ বউয়ের কথায় উঠেন আর বসেন, মানে তিনি স্ত্রৈণ, অর্থাৎ স্ত্রীর কথাকে প্রাধান্য দেন, স্ত্রীর কথায় ওঠেন আর বসেন। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেউ বলছেন তিনি জেলে গিয়ে নিষ্কর্মা জীবনযাপন করায় চেহারাও মোটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। কেউ বলছেন যে তুই জেলে এমন লোক, এদের জেলই হচ্ছে উপযুক্ত জায়গা। এই সমস্ত অভিযোগ কাজী নজরুল ইসলামের অন্যান্য যে কবি বন্ধু, তারা কিন্তু কবির বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা কবিতা পড়ছি আমার কৈফিয়ত, আমার বলতে কে কাজী নজরুল ইসলামের, কৈফিয়ত মানে জবানবন্দি। তাহলে বুঝতেই পারছো কী কী অভিযোগ উঠেছে। প্রথম অভিযোগ ছিল কবির কবিতায় শাশ্বত বাণীর অভাব, চিরন্তন বাণীর অভাব। দ্বিতীয় আমরা দেখলাম যে কবির কবিতায় মূলত কেউ বলছে পড়াশোনা করে না, কেউ বলছে রাজনীতির ছাইপাশে আবদ্ধ হয়েছে, কেউ বলছে নিষ্কর্মা জেলে যাওয়াই ভালো ছিল। তৃতীয় পরিচ্ছেদ, গুরুকণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। গুরুকণ, এই গুরু সংক্রান্ত বিষয়টা নিয়ে অনেক মতামত আছে, অনেক মতান্তর আছে। গুরুকণ, গুরু বলতে তোমরা জানো কবিগুরুর কথা বলা হয়। আসলে কবিগুরু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় চড়া সুর লক্ষ্য করে বলেছিলেন যে তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। মতান্তরে বলা হয় কবির গুরু মোহিতলাল মজুমদার তিনি এই বক্তব্য দিয়েছিলেন। আবার প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন। শনিবারই চিঠিতে, মনে হতে পারে শনিবারকে শনিবার নিশ্চয়ই চিঠি দিচ্ছেন, প্রেয়সী মানে নিশ্চয়ই প্রেমিকা বা স্ত্রী চিঠি দিচ্ছেন, গালি দেন তুমি হাঁড়ি চাচা। হাঁড়ি চাচা মানে নিকৃষ্ট, নরাধম অর্থাৎ কর্কশ। হাঁড়ি চাচা হচ্ছে দাঁড় কাকের মতো বড়, কালো ও ধূসর রঙের পাখি। হাঁড়ি চাঁচলে যেরকম আওয়াজ হয়, এই পাখির স্বর সেই রকমই কর্কশ বলে এই নাম।
মূলত অঞ্চল বিশেষে এই পাখি কোথাও কানকুয়া, কোথাও হাঁড়িকুড়ি ইত্যাদি নামেও পরিচিত। যাত্রাকালে এই পাখির ডাক অমঙ্গল সূচক বলে অনেকের বিশ্বাস। অর্থাৎ শনিবারই চিঠি, তোমাদের মনে হতে পারে শনিবারকে শনিবার চিঠি, না, শনিবারই চিঠি মানে শনিবারের চিঠি একটা পত্রিকা। আর প্রেয়সী, প্রেয়সী কোনো স্ত্রী বা প্রেমিকা নয়, প্রেয়সী স্ত্রীলিঙ্গবাচক শব্দ। শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস, তাকেই তিনি প্রেয়সী সম্বোধন করেছেন। আমি বলি প্রিয়ে হাটে ভাঙে হাড়ি। সজনীকান্ত দাস তার শনিবারের চিঠিতে মূলত নজরুলের সমালোচনা করলে কবি তার জবাব দিতেই বাদানুবাদ বন্ধ হয়, অমনি সঙ্গে সঙ্গে অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। এরপর সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে। তোমরা জানো কাজী নজরুল ইসলাম তিনি বিয়ে করেছিলেন, এক হিন্দু নারীকে বিয়ে করেছিলেন। ফলস্বরূপ হিন্দু রক্ষণশীল গোষ্ঠী ক্ষুণ্ণ হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল। হিন্দুরা কোন আরি চাচা, আর জবন না আমি কাফের ভাবিয়া, আবার আমি জবন মানে নিকৃষ্ট হিন্দু, না আমি কাফের নিকৃষ্ট মুসলমান ভাবিয়া ভেবে খুঁজি টিকি দাড়ি নারী কাছা। দেখো তোমরা নিশ্চয়ই জানো টিকি ব্রাহ্মণত্বের প্রতীক, দাড়ি মুসলমানত্বের প্রতীক, নারী কাছা হিন্দুত্বের প্রতীক। আসলে কবি নিজেই বুঝতে পারেন না তিনি ঠিক কি হিন্দু না মুসলমান, সেটাই তিনি বুঝতে পারেন না। কবির বিরুদ্ধে নানাভাবে কবি অভিযোগে জর্জরিত, সেই অভিযোগগুলোই কবি কিন্তু তুলে ধরছেন, এখনও কিন্তু কৈফিয়ত দেননি। পরবর্তী অভিযোগ, মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে। বা একটু দেখো খেয়াল করে টেক্সটটা, মৌলভী, মৌ মানে মধু, মধুলোভী মানে স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে। মুসলিম ধর্মযাজকেরা তারা হাত নেড়ে বলছেন দেবদেবী নাম মুখে আনে সবে দাও পাজি তার জাত মেরে। ওর কবিতায় প্রচুর দেবদেবীর নাম আছে, নজরুলের লেখায় প্রচুর হিন্দু দেবদেবীর নাম আছে। তাই মৌলভী মোল্লারা রুষ্ট হয়েছে, তাকে ইসলাম বিরোধী বলে সম্প্রদায় থেকে বহিষ্কৃত করতে চাইছেন। পাজিটা সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম, ঘোষণা করলাম, ফতোয়া দিলাম, কবি বলছেন ফতোয়া দিলাম, নির্দেশ দিলাম, রায় দিলাম। কি দিলেন তিনি, কি বললেন? কাফের কাজিও, এ কাফের কাজিও, একদিকে কাফের একদিকে কাজী, সবই যদিও শহীদ হইতে রাজিও, যদিও কিন্তু শহীদ হতেও রাজি আছে। আমপারা পোড়া হাম্বরা মোড়া। আমপারা অর্থাৎ আম অর্থাৎ সমগ্র, আর পারা হলো 30 খণ্ডে বিভক্ত কোরআনের এক একটি খণ্ড, অর্থাৎ আমপারা বলতে সমগ্র কোরআনকে বোঝানো হয়েছে। আমপারা পারা, আমপারা পারা, আমপারা পারা সমগ্র কোরআনের সামান্যতম অংশ পড়ে হাম্বরা মোড়া, আমরাই বড়, আমিই বড়, এখনও বেড়াই ভাত মেরে। আমরা এই নিম্নমানের মানুষেরা এখনও লোকের খেতে দিতে পারে লোককে, কিন্তু তাদের পাতের ভাতটা কিন্তু আমরা মেরে দিই, অর্থাৎ লুঠে নিই। এই স্বার্থান্বেষী মানুষদের উদ্দেশ্যে কবি কথা বলছেন। আর হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে, আর হিন্দুরা ভাবছে ওর কবিতায় প্রচুর ফার্সি শব্দ আছে। কাজী নজরুলের কবিতায় প্রচুর ফারসি শব্দ দেখে হিন্দুরা অভিযোগ করছেন যে কবি নিশ্চয়ই পাত নেড়ে, পাতি নেড়ে, অর্থাৎ ধর্মীয় সংকীর্ণতা তিনি কাটিয়ে উঠতে পারেননি। যদি কবিতা দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু মূলত হিন্দুরাও কবিকে ভালো চোখে দেখছেন না, আবার মুসলিমরাও কবিকে ভালো চোখে দেখছেন না। শুধু এইখানেই নয়, এর পরের অংশে দেখো রাজনীতির ক্ষেত্রেও নজরুলের নির্দিষ্ট কোনো অবস্থান ছিল না। রাজনীতির ক্ষেত্রে নজরুলের নির্দিষ্ট কোনো অবস্থান খুঁজে না পেয়ে কোনো দলই তার প্রতি খুশি ছিল না। কবি বলছেন আনকোরা যত নন ভায়োলেন্ট, আনকোরা নতুন যত নন ভায়োলেন্ট অহিংসপন্থী নন কোঅপারেশন অসহযোগীর দলও নন খুশি। দল খুশি নয় কেন না, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি নাকি হিংসার বাদ্যযন্ত্র, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি, আমি বিপ্লবী মনকে তুষ্ট করি। এটা অহিংস বিপ্লবী ভাবে, আবার বিপ্লবীরা ভাবছে এ তো অহিংসপন্থী। নয় চরকার গান কেন গাবে, নয় চরকার গান অর্থাৎ চরকা নিয়ে যে অসহযোগী পন্থীদের যে প্রতীক, সেই চরকার গান কেন গাবে? অর্থাৎ নিশ্চয়ই তিনি চরকার প্রশস্তি করেন, সুতরাং তিনি অহিংসবাদী। আবার গোঁড়ারাম ভাবে নাস্তিক আমি, আবার গোঁড়ারাম রক্ষণশীল হিন্দু, সে ভাবছে নাস্তিক আমি নাস্তিক।
ঈশ্বর বিশ্বাস করি না। পাতিরাম ভাবে কনফুসিয়া, যে পাতিরাম, যে ধর্ম সম্পর্কে আগ্রহী নয়, সে ভাবছে আমি নিশ্চয়ই কনফুসি। তোমরা জানো চীন দেশের বিখ্যাত দার্শনিক ও ধর্মগুরু ছিলেন কনফুসিয়াস। 551 থেকে 479 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মূলত তার আবির্ভাবের সময় ছিল। তার পারিবারিক নাম ছিল খুং। খুং ফুৎসে, শিক্ষক খুং, অর্থাৎ শব্দের লাতিন রূপ হলো কনফুসিয়াস। এখানে কনফুসি বলতে কনফুসিয়াসের ধর্মমতের অনুগামীদের বুঝিয়েছেন। আবার স্বরাজিরা ভাবে নারাজি, যারা স্বরাজি, যারা আন্দোলন করে, যারা ভারতবর্ষে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চান, স্বায়ত্তশাসন চান, তারা ভাবছে নারাজি, অর্থাৎ আমি নৈরাজ্যবাদী, আমি স্বাধীনতা চাই না। নারাজিরা ভাবে, আবার নৈরাজ্যবাদীরা ভাবছে তাহাদের অঙ্কুশে আমি নিশ্চয়ই তাদের পথের কাঁটা, অর্থাৎ আমি নিশ্চয়ই তাদের বিরোধী ব্যক্তি। আসলে এই অনুচ্ছেদে কবি বলছেন, দেখো তোমরা, আমি আগেও বলেছি, রাজনৈতিক ক্ষেত্রে নজরুলের অবস্থান সম্পর্কে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। অহিংস অসহযোগ আন্দোলনে যোগদানকারীরা তার কাব্যে বিদ্রোহের বাণী ভালো চোখে দেখেন না। বিপ্লবীরা ভাবেন নজরুল চরকার প্রশস্তি করেন, সুতরাং কবি অহিংসবাদী। তিনি নাস্তিক তা নিয়ে ধর্মে কট্টরপন্থীদের মধ্যে সংশয় জাগে। আবার স্বরাজিরা তাকে নৈরাজ্যবাদী ভাবে, আর নৈরাজ্যবাদীরা কবিকে তাদের শত্রু মনে করেন। এরপরেও এখনো সমস্যার সমাধান হয়নি। এরপরেও কবির বিরুদ্ধে আরও অভিযোগ এসেছে। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, পুরুষ ভাবছে এই লোকটা নারী ঘেঁষা লোক। আবার নারী ভাবে নারী বিদ্বেষী, নারী ভাবছে এ তো নারী বিদ্বেষী, নারীদের সহ্য করে না। নজরুলের শিক্ষা নিয়েও ব্যঙ্গাত্মক বা ব্যঙ্গবান ধেয়ে এসেছিল নানা দিক থেকে। কারণ তিনি বিলেত যাননি, তাই কবি বন্ধুরা বলছেন, আরে বিলেত ফেরোনি, প্রবাসী বন্ধুগণ এই তব বিদ্যে ছি। অর্থাৎ কবি যে মূলত পুরুষ ভাবছে কবি নারী ঘেঁষা, অথচ নারীরা মনে করে তিনি নারী বিদ্বেষী। আবার বিলেতের শিক্ষা না থাকায় তার বিদ্যার উপর কবির প্রবাসী বন্ধুদের আস্থা নেই। কিন্তু এত অভিযোগের মাঝেও ভক্তরা বলে নবযুগরবি, ভক্তরা তাকে নতুন যুগের সূর্য বা বাংলা কাব্যে বিদ্রোহী চেতনার উদ্গাতা বলে সম্মান দেয়। বাংলা কাব্যে বিদ্রোহের শ্রেষ্ঠ সাগ্নিক বলা যায় তাকে। কবি বলছেন যুগের না হই হুযুগের কবি। তিনি তো যুগের কবি না হলেও হুযুগের কবি, মানে সময়োপযোগী কবি। বটি তোরে দাদা, এই আমি মনে ভাবি আর কষে কষে হৃৎপেশি, বটেই তোরে, বেশ আমি মনে মনে ভাবি আর বেশ হৃৎপেশিকে একদম কষে বাঁধি। দোকানে চশমা টিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। দেখো তোমরা যারা চশমা পরো, চশমা পরে কি ঘুমানো যায় না? কারণ যদি পাশ ফিরতে চাও তাহলে কিন্তু তুমি চশমা ভেঙে যাবে। কখন তুমি চশমা পরে ঘুমাতে পারবে? যখন তুমি নিশ্চিন্তে একদম চিত হয়ে সবাসনে ঘুমাবে, তখনই তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। সেই জন্য দোকানে চশমা টিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি। এই সব সমালোচনা কষ্টকর হলেও তিনি শান্তভাবেই তা কিন্তু হজম করেছেন। আসলে এই যে জায়গাটা যদি আমরা দেখি, নজরুলের শিক্ষা নিয়ে ব্যঙ্গবান ধেয়ে আসলো, কিন্তু কবি বিন্দুমাত্র এতে বিচলিত হননি, বরং তার বিরুদ্ধে আনীত অভিযোগের সমুচিত জবাব দিতে গিয়ে তার কবি মানসিকতা স্বরূপকে স্পষ্ট করে তুলে ধরেছেন। তিনি কবিতার নাম দিয়েছেন আমার কৈফিয়ত। আমার মানে কবির, কৈফিয়ত মানে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি। অথচ যখন তিনি কৈফিয়ত দিতে যাচ্ছেন, তখন তিনি কৈফিয়ত কোনো অভিযোগের উত্তর দিলেন না। তিনি সমকালীন পরিস্থিতিকে কিছুটা বাস্তবের মাটিতে দাঁড় করিয়ে দিলেন। তিনি পাঠককেও সরাসরি বাস্তবটা বোঝার সহযোগিতা করলেন। কিছুটা আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়ে কবি ব্যঙ্গের সুরে অভিযোগকারীদের বিরুদ্ধে প্রথমেই বললেন, কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। তোমরা অভিযোগ করেছ, কিন্তু দেখো এই যে কি ছাই পাঁচ লিখি আমি জানি না, আমি মাথা মুন্ডু কিছুই বুঝি না, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই সংগ্রামে, উঁচু হাত সংগ্রামের প্রতীক, হাত উঁচু আর হলো না তো ভাই, সংগ্রাম তো আর করতে পারলাম না, তাই লিখি করে ঘাড় নিচু, তাই ঘাড় নিচু করে আমি কিন্তু লিখে যাই। আর বন্ধু তোমরা দিলে না কোদান, বন্ধু তোমরা তো কোনো দাম দিলে না, সম্মান দিলে না, কিন্তু দেখো রাজ সরকার রেখেছেন মান, ব্রিটিশ সরকার আমার মান সম্মান রেখেছে। কেন? যা কিছু লিখি অমূল্য বলে, মহামূল্যবান বলে অমূল্যে নেন, বিনামূল্যে নিয়ে নেন। আসলে
নজরুলের কবিতায় রুষ্ট হয়ে ব্রিটিশ সরকার তাকে বারবার কারারুদ্ধ করতেন। কবির আক্ষেপ যে তথাকথিত সমালোচকরা তার কবিতার দাম না দিলেও ব্রিটিশ সরকার তার কবিতার মূল্য বুঝে তাকে কারাদণ্ড দেয়। আর কিছু শুনেছ কি? ফিরিছে রাজার প্রহরী সদাইকার পিছু। ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া কবির। আচ্ছা, আর কি বলছো তোমরা? আমার বিরুদ্ধে এত সমালোচনা করছো, দেখো আমি ভিআইপি, কারণ আমার পিছনে পিছনে সবসময় রাজপ্রহরী ঘুরে। আসলে সত্যি কি সেটাই? দেখো, তোমরা নিশ্চয় জানো যে কাজী নজরুল ইসলামকে কবি ব্রিটিশ সরকার তারা কি করতেন? সন্দেহের চোখে দেখতেন। ফলস্বরূপ তার উপরে নজরবন্দি করার জন্য সবসময় প্রহরী তার পিছনে লেগে থাকত। সক্রিয় রাজনীতি করতে পারেন না, আর করতে পারেন না বলেই কবি কলম ধরেছেন। তিনি পরিহাসাচ্ছলে বলেছেন তিনি নিজেই তার লেখার মানে না বুঝলেও, বন্ধুরা তার লেখার কদর না করলেও ব্রিটিশ সরকার আদর করে তার সব লেখায় বাজেয়াপ্ত করে। রাজপ্রহরী সবসময় অনুসরণ করে তাকে। আসলে এই যে ভাবনা, এই ভাবনা সর্বোচ্চ পর্যায়ের ভাবনা। অভিযোগে জর্জরিত কবি তিনি কিন্তু ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দিলেন। তারপরে বললেন, বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে। বন্ধু তুমি তো আমাকে দেখেছো আমায় মনের মন্দিরে, আমার হৃদয় মাঝে দেখেছো, হৃদ মাঝারে দেখেছো। হার কালি হলো, বহু কষ্ট করলাম, শাসাতে নারেনু তবু পোড়া মন বন্দিরে। শাসন করতে পারলাম না এই পোড়া মনটাকে বন্দি করে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, যতবার বাঁধছি আর বিদ্রাত্মক লেখা লিখবো না, তবু সে শিকল ছেড়ে মেরে মেরে তারে করিনু বিকল। বারবার চেষ্টা করেছিলেন কবি, কিন্তু তিনি পারেন না, মনকে বন্দি করতে পারেন না। মেরে মেরে তারে যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শুনে সে পাগল, তবু সে পাগল মন কথা শুনে না। মানিল না রবি গান্ধীরে। রবীন্দ্রনাথের চিরন্তন বাণীকেও মানল না, গান্ধীজির অসহযোগিতাবাদকেও মানল না। মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বন চিরে। আর জানো তো, বাঘ ঘুম থেকে উঠে নিশার আধারে রাত্রির অন্ধকারে সে কিন্তু কি করে না, বন চিরে বেড়ায়। তার হচ্ছে প্রকৃত বা তার হচ্ছে সত্তার জন্য আর কি। মানে এখানে মূলত আর হিংসাত্মক রূপটাকে দেখানো হয়েছে আর কি। যাই হোক, কবি কিন্তু তার বিদ্রোহী মনকে শৃঙ্খলিত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। উদ্দেশ্যভিত্তিক কাব্যচর্চায় কাব্যের সৌন্দর্য ক্ষুণ্ণ হয় বলে শীর্ষস্থানীয় রবীন্দ্রনাথ যে ধারণা পোষণ করতেন, নজরুল তাকে অস্বীকার করেছেন। আবার জাতীয় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে মহাত্মা গান্ধীর অহিংস নীতিকেও কবি সমর্থন করতে পারেননি। নজরুলের এই বিদ্রোহ তার সমকালে যথেষ্টই সমালোচিত হয়েছিল। কবি বলছেন এর পরবর্তী অংশে, কি বলছেন? আমি বলি এরপরেই তো প্রথাগত সংস্কার ও সামাজিক অনুশাসনের গড্ডালিকা স্রোতে কবি গাগ ভাসাতে পারেননি। রবীন্দ্রনাথ বা গান্ধীজির আদর্শ মেনে নিতে পারেননি। জাগ্রত চেতনার প্রখর দৃষ্টি মেলে কবি দাসত্ব ও দারিদ্র্যের অন্ধকারে ডুবে থাকা যে দেশ, সেই দেশে জঙ্গলের রাজত্বে শত্রুর সন্ধানে ফেরেন। কবি ব্যঙ্গচ্ছলে বলেছেন যে তিনি নিজের মনকে কত বোঝান, সুবিধা হওয়ার লাভ কত। ভণ্ড মেকি দেশ নেতাদের কথা তুলে ধরলেন কাজী নজরুল বলেই বলতে পেরেছিলেন তৎকালীন সময়ে দাঁড়িয়ে। আমি যদি এটা পড়ানোর বাইরে, পাঠ্যাংশের বাইরে, এই যুগে দাঁড়িয়ে দেখবে, আমার তো মনে হয় এই যুগের কাজী নজরুল যদি কাউকে বলতে হয় তিনি হচ্ছেন নচিকেতা। কারণ তার ভাবনা তো এইরকম, দেখবে ভণ্ড নেতাদের চিত্র ঘুরে ফিরে আসে। বলছেন আমি বলি ওরে কথা শোন খ্যাপা, ওরে খ্যাপা কথা শোন, দিব্যি আছিস খোসালে। বেশ তো ভালোই আছিস, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, অর্ধ নেতা তো হয়েছিস, এবার এ দাও ফসকালে, এই সুযোগে দানটা বেশ মেরে দে। ফুল নেতার হবি নিজে হয়, আর তো পূর্ণ নেতা হবি না। বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই কাঁদতে গিয়ে বক্তৃতা দিলে কাঁদতে হবে, জনগণের মন পেতে হবে। তাই কাজী নজরুল ইসলামের পরামর্শ, গুঁড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। আর সেই তালে লঙ্কা গুঁড়িয়ে পকেটে ঢুকিয়ে রাখতে বলছেন। জনদরদি ভণ্ড নেতারা জনদরদি ভেগ ধারণ করার সময় ওই লঙ্কা গুঁড়োর যে রুমালটা মিক্সড ছিল পকেটে, সেই নিয়ে চোখ মুছতে গেলে চোখে লঙ্কা গুঁড়ো পড়বে এবং অঝর নয়নে, হাপুস নয়নে নেতা কাঁদতে আরম্ভ করবেন। জনগণ তখন বাজাও তালি দেবে,
এছাড়া আর কিছু হবে না। তাই বলছেন, বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই, গোড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ডোকা। আর সেই সুযোগে সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছেয়ে নয় পস্তা বিশেষকালে। নিজের আখের গোছিয়ে নিতে বলছেন। আসলে লোকের চোখে তিনি প্রায় হাফ নেতা হয়ে উঠেছেন। এ সুযোগ ফসকালে পুরনেতার কখনো হতে পারবেন না। আর জনসভায় মায়াকান্নার সাহায্যে অবিলম্বে নিজের জনদরদি নেতারূপ প্রতিষ্ঠিত করে নিজের আখের গুছিয়েতে না পারলে শেষে অনুশোচনা করতে হবে। তবুও কবি এই সুযোগ সন্ধানী ভণ্ড রাজনৈতিক নেতা হতে পারেন না। এই ভণ্ড নেতাদের চিত্র তিনি কিন্তু এখানে মূলত, যদি আমরা দেখি যে কবি বলিষ্ঠ কণ্ঠে তথাকথিত দেশ নেতাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করলেন এখানে। আর বলছেন, বোঝে নাকো সে যে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। সে যে চারণের বেশে দেশে দেশে গান গেয়ে বেড়ায়। তিনি চারণ গায়কদের মতো মুক্তির গান গেয়ে বেড়ান। গান শুনে সবে ভাবে ভাবনা কি, গান শুনে সবাই ভাবছে আরে ভাবনা কি, দিন যাবে বে পান খেয়ে, বেশ এখন নিশ্চিন্তে দিন কেটে যাবে। কেন? রবে নাকো ম্যালেরিয়া মহামারী। ম্যালেরিয়া হবে না, লোকে নিশ্চিন্ত এই ভেবে যে দেশে রোগ হবে না, মহামারী হবে না, কোনো সমস্যা থাকবে না। কারণ স্বরাজ আসিছে চড়ে জুড়ি গাড়ি। স্বাধীনতা আসছে কি না, জুড়ি গাড়ি চেপে আসছে। অর্থাৎ যে জুড়ি গাড়ি পাওয়া যায়, সেই জুড়ি গাড়িতে করে দুটো ঘোড়াই টানা যে গাড়ি, সেই ঘোড়াই টানা গাড়ি করে স্বাধীনতা আসছে। আসলে মানুষ তো স্বাধীনতা কি, স্বরাজ কি খায় না মাখে না, মুদিখানা দোকানে পাওয়া যায়, তো বুঝতো না। ভণ্ড নেতারা তাদেরকে যেভাবে বুঝিয়েছে তারা কিন্তু সেভাবেই বুঝেছে। চাঁদা চাই, স্বরাজের জন্য চাঁদা চাই। স্বরাজ আসছে এই আশায় বুক বেঁধে মা ক্ষুধার অন্ন চাঁদা হিসাবে তুলে দেয়, তার শিশুর চোখে সুদিনের স্বপ্ন এঁকে দেন। চাঁদা চায়, তারা ক্ষুধার অন্ন এনে দেয়। কাঁদে ছেলে মেয়ে, খেতে পায় না ছেলে মেয়েরা, অনাহারে মরছে। মাতা কয়, মা বলছে ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে, দেখতে পাচ্ছিস না, স্বাধীনতা আসছে দেখছে। কিন্তু সত্যি কি স্বাধীনতা পেয়েছিল মানুষ শেষ পর্যন্ত? কি হয়েছিল? ক্ষুধাতর শিশু চাই না স্বরাজ, এই ক্ষুধাই কাতর শিশু স্বরাজ চাই না। চাই দুটো ভাত একটু নুন, চাই দুটো পেট ভরে ভাত আর একটু নুন। বেলা বয়ে যায়, বেলা কেটে যায়, চলে যায়, খায়নি কো বাছা, বাছা খেতে পায় না, কচি পেটে তার জলে আগুন। তার এই কচি পেটে আগুন জ্বলে, খিদের আগুন জ্বলে। ক্ষুধার্ত শিশু স্বরাজ বোঝে না, সে চাই খাবার। আর এই পবিত্র নিষ্পাপ শিশুদের কষ্ট দেখে কবি হৃদয় অশান্ত হয়ে ওঠে। কবি তখন বলছেন, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান, তুমি আজিও আছো কি? তুমি আজও আছো? কালিও চুন কেন ওঠে না গো, চুন কালি কেন ওঠে না তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন? যাদের পাপে নিরপরাধ শিশুদের এমন দুর্দশা, তাদের শাস্তি না হয় ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ প্রকাশ করেছেন কবি। ওগো ভগবান, তুমি আজিও আছো কি? এরপরেই কবি স্বরাজ আন্দোলনের সার্থকতা সম্পর্কে সন্দেহান। কোটি কোটি শিশুর ক্ষুধার অন্ন কেড়ে নিয়ে সেই অর্থে স্বরাজ আদায়ের চেষ্টা হয়েছে, কিন্তু স্বরাজ এলো না। দরিদ্র দেশবাসী আর চাঁদা দিতে অক্ষম। যে হিংস্র সাম্রাজ্যবাদী শক্তি নির্বিচার গণহত্যায় দ্বিধা করে না, তার কাছে ঔদার্য আশা করা ভুল। দেশের এমনই দুঃসময় যে ক্ষুধায় কাতর মা পুত্রশোক চেপে রেখে পথে পথে ভিক্ষা করে। কবি বলছেন, আমরা তো জানি স্বরাজ আনিতে পড়া বার্তা কইরেছি খাস। স্বরাজ এনতে গিয়ে কি পেয়েছেন তিনি? পরা বার্তাকু, পরা বেগুন, যার সাথে স্বরাজের কোনো সম্পর্ক নেই। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। শত শত কোটি কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিংড়ে গ্রাস করেছেন কবি। এলো কোটি টাকা, এলো না স্বরাজ। কোটি কোটি টাকা এসেছিল, স্বাধীনতা আসেনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় বলা হয়েছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু স্বায়ত্তশাসন দূরের কথা, উপরন্তু রাওলাট আইন প্রবর্তন করে দেওয়া হলো। টাকা দিতে না রে ভুকারি সমাজ, মার বুক হতে মায়ের বুক থেকে ছেলে কেড়ে খায়। আর আমরা ভগবানের কাছে তুচ্ছতার মতো মোরা বলি, বাঘ খাও হে ঘাস, বাঘ তুমি ঘাস খাও। ধরো তুমি সুন্দরবনে বেড়াতে গেছো, সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখলে
যে একটা বাঘ তোমাকে হালুম করে বলছে খাবে, তুমি বলছো বাঘ মামা আমাকে খেও না, তুমি ঘাস খাও। অত্যাচারী কখনো অত্যাচার বন্ধ করে না। বাঘ মামা যেমন ঘাস খাবে না, অত্যাচারও ঠিক তেমনি অত্যাচার বন্ধ করে না। হেরিনু দেখলাম জননী মাগিছে ভিক্ষা, জননী মা ভিক্ষা মাগছে ঢেকে রেখে ঘরে ছেলের লাশ, ঘরে ছেলের লাশ ঢেকে রেখে ভিক্ষা চাইছে। কবি নজরুল বলছেন, তিনি স্বীকার করেছেন দেশবাসীর এই দুঃখ দুর্দশা আর সরা জানার নামে কতিপয় দেশনেতার ভণ্ডামি দেখে তিনি খেপে গেছেন। বলছেন, বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালাই বুকে। বন্ধু আর বলতে পারি না, তীব্র বিষের জ্বালাই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, দেখে শুনে খেপে গেছি, তাই যাহা আসে কই মুখে, তাই যা কিছু আসে তাই মুখে বলি। রক্ত ঝরাতে পারি না তো একা একা তো আমার পক্ষে রক্তাক্ত লেখা, রক্ত ঝরানো সম্ভব নয়, সংগ্রাম করা সম্ভব নয়। তাই লিখে যাই এই রক্ত লেখা, তাই রক্তক্ষয়ী সংগ্রামী লেখা লিখে যাই। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। ওই বড় কথা বড় ভাবনা চিরন্তনতা বড় দুঃখে আমার মাথায় আসে না। তাই অমর কাব্য তোমরা লিখিও, তাই চিরন্তন শাশ্বত বাণীর কাব্য তোমরা লিখো, বন্ধু যাহারা আছো সুখে। স্বদেশবাসীর দুর্দশা কবিকে ব্যথিত, ক্ষুব্ধ করে তোলে। একা রক্তাক্ষয়ী বিপ্লব চালানো সম্ভব নয় বলে তিনি অগ্নিদাহক বা অগ্নিশ্রাবক লেখার মাধ্যমে তার বৈপ্লবিক চেতনাকে ছড়িয়ে দিতে চান। জাতীয় জীবনের এমন দুর্দিনের মহান আদর্শের বড় বড় বুলি বা রোম্যান্টিকতা, আধ্যাত্মিকতার গভীর ভাব তার যন্ত্রণা জর্জর ভাবনায় স্থান পায় না। তাই বলছেন, যারা সুখে আছেন তারা লিখুন অমর কাব্য। কবিতার নাম ছিল আমার কৈফিয়ত, আমার মানে কবির, কৈফিয়ত মানে জবানবন্দি। কবির বিরুদ্ধে যে অভিযোগ ছিল তার তিনি বিদ্রোহী সত্তা নিয়ে চলেন, তার কিছুটা হলেও তিনি উত্তর ব্যঙ্গাত্মকভাবে তিনি দিয়ে যাচ্ছেন। ঘোষণা করছেন দেশের সংকটজনক পরিস্থিতি কেটে যাওয়ার পর তার রচনার কোনো মূল্য থাকবে কিনা সে সম্পর্কে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি এই ভেবেই স্বস্তি লাভ করেন যে এদেশে আছেন স্বয়ং রবীন্দ্রনাথ এবং আরও অনেক গুণীজন। যে বর্বর শাসক শোষক ভারতবাসীর ক্ষুধারণ্যকে রেখায় তাদের সর্বনাশের কথাই যেন তার লেখায় ধ্বনিত হয়। সবাইকে তার হয়েই প্রার্থনা করতে বলেছেন কবি। কবি বলছেন, পরোয়া করি না, ডোন্ট কেয়ার। বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে, এই যুগের হুজুগ কেটে গেলে বাঁচবো কি বাঁচবো না এই নিয়ে পরোয়া করি না। মাথার উপর জ্বলিছেন রবি, মাথার উপর সূর্যদেব আছেন স্বয়ং রবীন্দ্রনাথ, রয়েছে সোনার শত ছেলে, রয়েছে এই সোনার বাংলার শত শত ছেলে। প্রার্থনা করো, যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, এই ৩৩ কোটি পরাধীন ভারতবাসীর মুখের গ্রাস যারা কেড়ে খায়, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। এই ঘোষণার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহী কবি মানসিকতার প্রকাশ ঘটেছে। মানব মুক্তির অতন্দ্র সাধক নজরুল এখানে যেন সত্যই ধূমকেতু। তিনি যেন তার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করে বলে গেলেন, আমি যুগে যুগে আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হতে। কবির এই অন্তিম স্তবকে কবি সত্যস্তই বিদ্রোহী উঠেছেন, প্রকাশ করে দিলেন তার বিদ্রোহী সত্তা। অত্যন্ত সাহসী এবং দৃঢ় প্রত্যয়ে তিনি ঘোষণা করলেন, প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। কবিতাটির প্রথম পর্বে কবির বিরুদ্ধে আনীত অভিযোগগুলি বর্ণিত হয়েছে। দ্বিতীয় পর্বে কবি সাবলীল ভঙ্গিতে সেই অভিযোগগুলি যুক্তি দ্বারা খণ্ডন করেছেন। কবিতাটির মর্মবস্তুতে নজরুলের এই দেশ হিতৈষিতা এবং কবি প্রকৃতির স্বরূপ স্পষ্ট হয়ে উঠেছে। তিনি যে কৈফিয়ত দিয়েছেন তা তার বলিষ্ঠ সংগ্রামী চেতনার প্রকাশ। কবির বিরুদ্ধে সমালোচনা এবং নানান অভিযোগের যোগ্য জবাব কবিতাটিতে লিপিবদ্ধ হয়েছে বলে কবিতার নামকরণ আমার কৈফিয়ত সার্থক এবং সুপ্রযুক্ত ও তাৎপর্যমণ্ডিত হয়েছে। আশা করব আজকের এই ক্লাস তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং বন্ধুদের জানিয়ে দিও যে এরকম একটি আলোচনা আছে। আর যদি তোমাদের নোটস আর সাজেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে ePhoenix.org-তে লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করো। এছাড়াও তোমরা বাড়িতে থেকে সরকারি পরীক্ষার জন্য, সরকারি চাকরির পরীক্ষার জন্য মক টেস্ট দিতে চাইলে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে bpedu.co.in লগ ইন করে মক টেস্ট দাও। আর যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
অথবা আমাদের মেল করে জানিও। আর তোমরা চাইলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ভায়া মেল বা ভায়া হোয়াটসঅ্যাপ। সকলে ভালো থেকো আর অবশ্যই নিজেকে ভালো রেখো। আর যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউনড।